এই বাংলাদেশে বিভিন্ন সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা চলতেছে, কিন্তু আমরা দেখতেছি যে আমাদের রাজনৈতিক আদর্শের জায়গাটা শুধু ফ্যাসিস্ট শাসকের বিচার পর্যন্ত সীমাবদ্ধ হয়ে থেকে গেছে। আমরা রাজনৈতিক বয়ান এবং রাজনৈতিক আদর্শকে বাংলাদেশের স্বাধীনতার অখণ্ডতা রক্ষার জন্য যেটি হওয়া উচিত সেটিকে নিয়ে আমরা সামনে আগাতে পারছি না, বা সেটি আমরা তুলে ধরতে পারছি না। এই জন্য আমরা আমাদের আজকের আলোচনায় আমাদের যে বাংলাদেশের যে ইতিহাস, সেই পুরো ইতিহাসের আমরা একটা সামারি তুলে ধরেছি। আমাদের যে স্বাধীন সুলতানি শাসন আমলের ইতিহাস, আমাদের মুঘল শাসন যখন ঢাকা রাজধানী ছিল সেই ইতিহাস, ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইতিহাস, জমিদার বিরোধী আন্দোলনের ইতিহাস, এবং 1947-এ এই বাংলার মুসলমানদের জন্য আলাদা দেশের ইতিহাস, 1905-এর বঙ্গভঙ্গের ইতিহাস, 1911-র বঙ্গ হ্রদের ইতিহাস। এই পুরো ইতিহাস তুলে ধরে আমরা যেটি বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতাটি আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে আছে, তিনি এবং তার এই কবিতাটি মূলত ঢাকা কেন্দ্রিক এই বাংলার বিরুদ্ধে লেখা হয়েছে। তথা 1905-এ আমাদের এই অবহেলিত এই বাংলার চাষাভূষা কৃষকের সন্তানদের জন্য ঢাকা কেন্দ্রিক আলাদা বাংলা হোক, সেটি ছিল বঙ্গভঙ্গ। সেটির বিরুদ্ধে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কবিতা লিখেছেন বন্দে মাতারাম, তিনি নিজে নেতৃত্ব দিয়েছেন। তার সাথে সম্পৃক্ত হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর নেতৃত্ব দিয়েছেন এবং তিনিও লিখেছেন আমাদের যেটি জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা। এবং এখানে মূলত তিনি মা দুর্গাকে তথা দুর্গা দেবীকে কল্পনা করেছেন, দেবী, ঈশ্বর, মাতৃভূমি সবগুলোকে মিলে তিনি মা কল্পনা করেছেন, যাতে এই বাংলা পশ্চিমবঙ্গ, কলকাতা এবং ঢাকা যাতে আলাদা না হয় এবং দুটোই যাতে একত্রিত থেকে ভারতের অধীনস্থ হয়। যদি তিনি সত্যিই বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করতেন, তাহলে 1947-এ শেরে বাংলাকে ফজলুল হকের সাথ দিয়ে যখন তারা বলেছিলেন যে আমরা ভারত বা পাকিস্তান কোনো কিছুর সাথে না, আলাদা স্বাধীন বাংলা চাই, সেটিতেও তারা সম্পৃক্ত হতেন। তখন তাদের বাঙালি জাতীয়তাবাদ কোথায় গেল? তখন তো তারা আর সাথে আসেননি। তখন তো তারা ঠিকই ভারতের রাষ্ট্রভাষা হিন্দির জন্য আন্দোলন করলেন এবং ভারতের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য ঢাকা থেকে আলাদা হয়ে গেলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারতেছি যে বাঙালি জাতীয়তাবাদের নামে মুসলিম জাতীয়তাবাদের বিরুদ্ধে যে দর্শন দাঁড় করানো হয়েছে এই বাংলাদেশে, সেটি মূলত ভারতীয় হিন্দুত্ববাদী যে জাতীয়তাবাদ সেটির সম্প্রসারিত রূপ এবং একটি সাংস্কৃতিক আগ্রাসন। বাংলাদেশের স্বাধীনতার যে রাজনৈতিক বয়ান যদি আমরা স্পষ্ট করতে চাই, তাহলে সেটি ঢাকা কেন্দ্রিক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, এবং সেখানে অবশ্যই 1905 আসতে হবে, সেখানে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় আসতে হবে, সেখানে অবশ্যই 1947 আসতে হবে, সবগুলো আসতে হবে। এবং এই সবগুলোকে যদি আমরা সামনে রাখি, তাহলে আমরা দেখব যে আমাদের, এবং 2024-এর আন্দোলনকে যদি আমরা সামনে রাখি, যে 24-এ আমাদের ছাত্র জনতা কোন কবিতা থেকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত হয়েছে, আমরা দেখব যে কবি নজরুল ইসলাম সহ অন্যান্যদের কবিতা থেকে তারা সবচেয়ে বেশি অনুপ্রাণিত হয়েছে। সুতরাং আমাদের সাথে প্রাসঙ্গিক কোনটা, যে সেই প্রাসঙ্গিকতার দিক বিবেচনা করো। এবং যেহেতু তিনি জমিদার ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং তার যে জমিদারি অঞ্চলগুলো এই বাংলায় ছিল, রাজশাহীতে ছিল, কুষ্টিয়ার শিলাইদহে ছিল, সিরাজগঞ্জের শাহজাদপুরে ছিল, সেখানে জুলুম এবং অত্যাচার হতো। সেটি কুষ্টিয়ার যে কাঙ্গাল হরিনাথ, তিনি তার পত্রিকায় লিখেছেন, এবং আরও বিভিন্ন তৎকালীন যুগের পত্রপত্রিকা এবং প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। এবং সেই দৃষ্টিকোণ থেকে আবুল মনসুর আহমেদ, ফারুক আহমেদ, সৈয়দ আলী হাসান, তাদের মতো ব্যক্তিরাও এ বাংলায় বিভিন্ন সময় রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধের দাবি পর্যন্ত করেছেন, যা দৈনিক আজাদ 30শে জুন 1967 সালের পত্রিকায় আপনারা দেখতে পাবেন। তো আমরা সেই দাবি করতেছি না। কবি হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে আমাদের কোনো শত্রুতা বা দুশ্মনী নাই। আমরা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বলতে চাচ্ছি যে আমাদের এই বাংলায় 2024 পরবর্তী বাংলায় যেখানে সর্ববিষয়ে সংস্কার হচ্ছে, সেখানে অবশ্যই সরকারের জনমত যাচাই করা উচিত যে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলন করলো, সে ভাষা আন্দোলন হোক, স্বাধীনতা আন্দোলন হোক, 24শে জুলাই আন্দোলন হোক, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বা সেই ঢাকা কেন্দ্রিক বাংলার বিরুদ্ধে লেখা যে কবিতা বা যারা সেটির বিরুদ্ধে অবস্থান করেছিলেন, তাদের কবিতা কোন যুক্তিতে এই বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে? এটি কি শেরে বাংলায় কি ফজলুল হকের অবদানের অপমান নয়? এটি কি নবাব স্যার সলিমুল্লাহ, যার 600 একর জমির উপর এই ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, বুয়েট প্রতিষ্ঠিত, সেটির অপমান নয়? এটি কি জমিদার বিরোধী যারা আন্দোলন করেছিলেন, মীর নেসার আলী তিতুমিরের কথা বলি, হাজী শরীয়তুল্লাহর কথা বলি, সেই জমিদার বিরোধী আন্দোলনে যে বিপ্লবীরা নেতৃত্ব দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের অপমান নয়? ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের অপমান নয়? আমাদের কি আমাদের সাহিত্য এবং সংস্কৃতির সাথে কানেক্টেড, রিলেটেড প্রাসঙ্গিক কোনো কবি নাই যাদের কবিতা আমরা আমাদের জাতীয় সঙ্গীত করতে পারি? ফারুক আহমেদ নাই, নজরুল ইসলাম নাই? তো এই প্রশ্নটা আমরা জাতির সামনে রাখতে চাই, এই প্রশ্নটা আমরা সরকার মহোদয়ের সামনে রাখতে চাই। এটি আমাদের আজকের বক্তব্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা এখন তাহলে এই জাতীয় সঙ্গীত যদি বাতিল করা হয়, বাতিল কোনটাকে জাতীয় সঙ্গীত হিসেবে দেখতে পাবো? আমরা আমাদের প্রাথমিক প্রস্তাব হচ্ছে কবি নজরুল ইসলামের যে কোনো একটি কবিতাকে, যেটি আমাদের সাথে বেশি প্রাসঙ্গিক হবে, অথবা আমাদের বিভিন্ন আন্দোলনে, যেমন জুলাই আন্দোলনে যে কবিতাগুলো হয়তো আমাদের উজ্জীবিত করেছে, সেগুলোর কোনো একটিকে আমরা বাছাই করতে পারি। এটি নিয়ে কমিশনও গঠন করতে পারে, সরকার আলাদা কমিটিও তৈরি করে দিতে পারে যাচাই বাছাইয়ের জন্য।